আর তাদের বাড়িতে গেলে তার মা আমাদের দুজনকে একত্র করে আপনা আপনি ভাবে বলা বলি বেশ মানা। ছোট ছিলাম কিন্তু কথাটার অর্থ একরকম বেশ ছোটবেলার উপর যে আমার সবার থেকে একটু বেশি কিছু দাবি ছিল সেটা আমার মনেই চাপা। আর সেই অধিকার মতে মত্ত হয়ে যে আমি তার উপর শাসন উপযোগ যা কিছু করতাম সে সব কিছু মুখ বুঝে সহ্য করে গেল। আর সেটা ছিল আমাদের পাড়ার সব থেকে সুন্দর, সব থেকে সুন্দর। কিন্তু এই গল্পর বাচ্চার চোখে তার সৌন্দর্যের একটু কোনো গৌরব ছিল না। আমি শুধু জানতাম যে ছোটবেলা আমার জন্য এগিয়ে যাবো। আর সেই জন্যই হয়তো সে ছিল আমার কাছে একটা অবহেলার পাত্র। আমাদের গল্পের নায়ক রবিচন্দ্রের পিতা ছিলেন চৌধুরী জমিদারের নায়ক। তার ইচ্ছা ছিল রবিচন্দ্রের হাতটা একটু পাকলে তাকে জমিদারি সেরেস্তার কাজ শিখিয়ে কোথাও একটা গোমস্তাগিরিতে পাঠিয়ে দেবে, কিন্তু সে তা মেনে নিতে নারাজ ছিল। তাই সে মনে মনে স্থির করে রেখেছিল যে তাদের পাড়ার নীলরতন যেমন কলকাতায় পালিয়ে গিয়ে লেখাপড়া শিখে কালিকদার সাহেবের নাজির হয়েছে, তেমন কালিকদারের নাজির না হতে পারে তো জজ আদালতের হেড ক্লার্ক হবে। সেই মতো সে নীলরতনের দৃষ্টান্তে উৎসাহিত হয়ে কলকাতায় পালিয়ে আসে এবং সেখানে তার জানাশোনা লোকের ঘরে থেকে তার পড়াশোনা যথাক্রমে চালাতে লাগলো। এবং দেশের জন্য হঠাৎ প্রাণ বিসর্জন যে আত্মআবশ্যক এই সম্বন্ধে তার কোনো সন্দেহ ছিল না। কিন্তু কি করে যে এই দুঃসাধ্য কাজ করা যেতে পারে তা সে জানত না। তাই সে এক সভা সমিতি যোগ দেয়। সেখানে থেকে তাকে সমস্ত কিছুই করতে হতো। সে সভা শেষ করে বাড়ি এসে চেয়ারে বসে নিজের ব্যাগ থেকে সভা সমিতির কাগজগুলো বার করে দেখছে। তখন এমন সময় তার বাবা এসে হাজির।
না না, আমি এখানে বসতে আসিনি। তোমার সাথে আমার কিছু কথা আছে, সেগুলোই বলতে এলাম। কি হয়েছে বাবা, কি কথা? তোমার বয়স হয়েছে, আর তুমি কলকাতায় স্বদেশী করে বেড়াচ্ছ, আমি খবর পেয়েছি। তাই বালসখী সুরবালার কথা নিশ্চয়ই তোমার মনে আছে? সুরবালা, হ্যাঁ, কিন্তু বাবা তুমি শুনলে হয়তো খুশি হবে, সেই সুরবালার সাথে তোমার বিবাহ আমরা স্থির করেছি। কি বলছো তুমি এসব বাবা? না না, আমি এখন বিয়ে করতে পারবো না। আমি এখন বিয়ে করে নিলে আমার নতুন করে দেশকে গড়ে তোলার স্বপ্নটাই থেকে যাবে। মানে মানে আর আর তুমি আর আমার কাছ থেকে এই ব্যাপারে কিছু না জেনে শুনে একে একে সব সিদ্ধান্ত নিয়ে ফেললে। বাহ, এখন তোমাকে সবকিছু শুনে আমার সিদ্ধান্ত নিতে হবে। তুমি এত বড় হয়ে গেছো। কেন বাবা, আমার মতামত কি তোমার কাছে কোনো দাম নেই? আমার কাছে কোনো দাম নেই। তোমার মা বলেছিল বলে আমি এসেছি, না হলে আমি আসতাম না। আমি জানি তুমি স্বদেশী নিয়ে খুব মেতে উঠেছো, তুমি দেশকে স্বাধীন করবে। তাহলে থাকো তোমার স্বদেশী নিয়ে। তবে শুনে নাও বাবা, আমার কাছে সবার আগে আমার নিজের স্বদেশ, তার জন্য আমি ট্রান্সফার করতেও প্রস্তুত। আর আর আমার বিদ্যাভ্যাস সম্পূর্ণ না করে আমি কোনো মতে বিবাহ করতে পারবো না। তুমি ভেবে বলছো তো? পারবো না বাবা, আমায় ক্ষমা করে দেবে। তাহলে ঠিক আছে, তুমি আমার কথাও শুনে নাও। তুমি বিবাহ না করলে আমার কোনো সম্পত্তির অধিকারী তুমি হবে না। তোমাকে আমি ত্যায্য পুত্র করবো, তুমি মনে রেখো কথাটা। তুমি স্বদেশে নিয়ে থাকো, যা খুশি তুমি করো। আমি আছি। বাবা 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 শোনো না বাবা। আমি জানি সুরবালা আমার জন্য ঠিক অপেক্ষা করবে, ঠিক অপেক্ষা করবে। সে ভেবেছিল যে সুরবালা হয়তো তার জন্য নিশ্চয়ই অপেক্ষা করবে, কিন্তু সবসময় আমরা যা ভাবি সেটা হয় না। তারপর এভাবেই কিছু মাস কেটে যায়। সে এন্ট্রান্স পাশ করেছে, ফার্স্ট আর্টস দেবে, এমন সময় তার বাবা মারা গেছে। সেই খবর শুনে সে কোনো কিছুর কথা না ভেবে সব কাজ ফেলে তৎক্ষণাৎ বাড়ি ফিরে যায়। এরপর বেশ কিছুদিন কেটে যায়। একদিন সে মন মরা হয়ে মাথায় হাত দিয়ে ঘরে বসে আছে। তাকে দেখে মনে হচ্ছে সে যেন কোনো গভীর চিন্তায় আছে। এমন সময় তার এক ছোটবেলার বন্ধু এসে হাজির। রামচন্দ্র, 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 তুই সব ঠিক হয়ে যাবে রে। আমি জানি তুই এখন কি ভাবছিস। আমি অনেক ভুল করেছি রে, অনেক ভুল। তোকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার মনে নেই, কিন্তু তুই বলতে পারি যে একবার এই পৃথিবীতে এসেছে তাকে একবার নিশ্চয়ই ফিরে যেতেই হবে। এটাই আমাদের নিয়ম। এখন তোকে নিজেকে সামলাতে হবে রে। তোর বাবা যেটা দেখো তোকেই নিতে হবে। দেশকে নতুন করে গড়ে তোলার স্বপ্ন তো সবাই দেখে, কিন্তু তারা হয়তো কেউ আমার মতো বাড়ি ছেড়ে চলে যায়। সবার কাছে তার পরিবার আগে, তারা সবাই নিজের পরিবারকে ভালোবাসে। আমি হয়তো বাঁচতাম না, তাই এমন করে সেদিন সবাইকে ছেড়ে চলে যেতে পেরেছিলাম। সব ঠিকই বলতে, আমার সেই সময় ফিরে আসা উচিত ছিল আমার। এটাই তো আমাদের মানুষের সবচেয়ে বড় ভুল, জানিস? যখন আমাদের কাছের মানুষ আমাদের কাছে থাকে তখন তার আসল বন্ধুরা আমরা বুঝতে পারি। যখন আমাদেরকে অনেক দূরে চলে যায় তখন তার আসল বন্ধুরা আমরা বুঝতে পারি। আমাদের অনুশোচনা করা ছাড়া কোনো উপায় থাকে না।
যা খবর হয়ে গেছে। বাবা বলেছিল জানিস, আমি আমি ছোটবেলাতে বিয়ে করি। তখন আমি বাবার কথা শুনিনি, এখন আমি শুনবো, এখন আমি শুনবো। ছোটবেলা কোথায়? হ্যাঁ, ও ও কি জানে যে আমি এখানে এসেছি? একবার তো দেখতে এলো না, ও কি জানে? হ্যাঁ, কোথায় গো? কি রে, উত্তর দিস না কেন? বল কোথায়? এটা তো আর সম্ভব নয় রে। ছোটবেলায় বিবাহ হয়ে গেছে। এই রূপে রাহুল হচ্ছে বাবুর সাথে বিয়ে। এটা হতে পারে না। তুই মিথ্যে বলছিস তাই না? হ্যাঁ, না, এটা কিছু বলতে পারে না। ছোটবেলা কিভাবে অন্য কাউকে বিয়ে করে নিতে? না না, অন্য কাউকে কিভাবে বিয়ে করে নিবে? বিবাহ করে গেছে। ও আজ জানে না। অনেক দূরে চলে গেছে। তবে যে ও বলেছিল আমাকে, তো আমাকে কোনোদিনও ছেড়ে যেতে পারে না, আমার সাথে সারা জীবন থাকবে। তাহলে তাহলে কি সেসব মিথ্যা ছিল? না না, আমি কিছুতে মানতে পারছি না। ও কিভাবে অন্য কাউকে বিয়ে করে নিতে পারে? জানিস, ঠিক জানি রে। আমার কোনো দুঃখ হবে না। হ্যাঁ, আমার কোনো দুঃখ নেই, আমার কোনো দুঃখ নেই। বিয়ে করে নিয়েছে আমার কোনো দুঃখ হবে। সংসারে সে কেবল একা না, মা এবং দুটি ভগ্নীও আছে। সুতরাং তাকে তার পড়াশোনা ও সভা সমিতি ছেড়ে কাজের সন্ধানে ফিরতে হলো। বহু চেষ্টার পর নওয়াখালী বিভাগে একটি ছোট স্কুলের সেকেন্ড মাস্টারি পদ প্রাপ্ত হলো। কিন্তু সেখানে ছাত্রদের গ্রামার আলজেব্রার বহির্ভূত কোনো কথা বললে হেডমাস্টার খুব রাগ করতেন। সে ভেবেছিল ছাত্রদের উপদেশ এবং উৎসাহ দিয়ে ভাবি ভারতের একটি সেনাপতি করে তুলবে। কিন্তু হেডমাস্টার তা পছন্দ করেন না। এমনই একদিন সে স্কুলে ক্লাস করাচ্ছে। এমন সময় এই যে বাবা রবিচন্দ্র, স্যার আপনি এখানে? বলছি এই পড়ানোর নামে যে তুমি এইসব স্বদেশী শিক্ষায় শিক্ষিত করছো ছেলে মেয়েদের, এটা তো ভালো চোখে দেখছে না সবাই। সবাই অবজেকশন করছে তোমার নামে বাবা। এইরকম যদি চলতে থাকে তোমাকে তো আমরা স্কুলে রাখতে পারবো না। কিন্তু স্যার বলেছে কি আমি বুঝতে পারলাম না। তুমি ভালো করে বুঝতে পারছো, বোঝার চেষ্টা করছো না। তুমি মনে রেখো, পড়ানোর নামে অ্যালজেব্রার নামে যে তুমি ওদেরকে স্বদেশী শিক্ষা দিচ্ছ, অন্য শিক্ষা তোমাকে দিতে হবে না বাবা। হ্যাঁ, তোমাকে যেইটুকুনি জন্য আনা হচ্ছে সেইটুকুনি শিক্ষা তোমাকে দিলেই খুশি, ঠিক আছে? এরপর যদি তুমি কথা না শোনো, তোমার সামনে রেজিগনেশন লেটার অপেক্ষা করছে। এবার দেখো তুমি চাকরি বাজারে না স্বদেশী করবে। মনে রেখো কথাটা। কিন্তু স্যার, স্যার
একটা কথা এত সময় উল্লেখ করা হয়। এখানকার সরকারি উকিল রামলোচন রায়ের বাড়ি স্কুল ঘরের একটু দূরে, এবং তার সঙ্গে থাকে তার স্ত্রী অর্থাৎ রবিচন্দ্রের বাল্যসখী সুরবালা। এ বিষয়ে রবিচন্দ্র কিছুই জানত না, কিন্তু রামলোচন বাবুর সাথে তার প্রায়শই কথা হয় এবং রামচন্দ্রকে সে প্রায় সবসময় নিজের বাড়িতে আমন্ত্রণ জানায়। তাই একদিন ছুটির দিনে সকালে রামচন্দ্র তার বাড়িতে গিয়ে উপস্থিত হয়, কিন্তু সেই সময় রামলোচন বাবু বাড়িতে ছিলেন না। আমার হীরার মাঝে
পারতে এখন মাথা ঘুরিয়ে মরে গেলেও তাকে একবার চোখে দেখার অধিকারটুকুও পাবে না। সেই শৈশবের সুরবালা যতই তোমার হোক না কেন, তুমি তার চুরির শব্দ শুনতে পাও, তার মাথা ঘষার গন্ধ অনুভব করো, কিন্তু এটাও মাথায় রেখো তোমাদের মাঝ বরাবর একখানি দেওয়াল কিন্তু সব সময় থাকবে। থাক না, সুরবালা আমার কি? সুরবালা আজ তোমার কেউই না, কিন্তু সুরবালা তোমার কি না হতে পারতো? সে কথা সত্য। সুরবালা আজ আমার কি না হতে পারত? হ্যাঁ, আমার সব থেকে অন্তরঙ্গ, আমার সবচেয়ে নিকটবর্তী সমস্ত সুখ দুঃখ ভাগিনী কি না? আর সেই সুরবালা আজ আমার থেকে কত দূর, কত পথ। আজ থেকে দেখা নিষেধ, তার সাথে কথা বলা দোষ, এমনকি তার বিষয়ে চিন্তা করাও পাপ। কোথাকার রামলোচন এসে শুধুমাত্র কয়েকটা মুখস্থ মন্ত্র পড়ে আমার সুরবালাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে চলে গেল। আমি মানব সমাজের নতুন নীতি প্রচার করতে বসে রে, আমি ঘরও মানতে চাই। আমি শুধু আমার মনের প্রকৃত ভাবনাটা ব্যক্ত করছি। আর যে সুরবালা যে রামলোচনের বাড়ি ছিল, সে তো রামলোচনের অপেক্ষাও বেশি করে আমার নিজে। আমি জানি যে আমার এমন ভাবনা অন্যায় এবং অসঙ্গত, কিন্তু অস্বাভাবিক। রামলোচন শোনে যে রামচন্দ্রবাবু তার বাড়িতে এসেছিলেন, কিন্তু তিনি বাড়িতে ছিলেন না। তাই তিনি একদিন রামচন্দ্রের সাথে দেখা হলে তাকে জোর করে নিজের বাড়িতে নিয়ে আসেন এবং সুরবালাকে জানিয়ে আসতে বলেন। আসুন 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 আসুন। আপনি তো সেদিন এসেছিলেন, আমি তো বাড়িতেই ছিলাম না। কিছু মনে করবেন না। তুমি কোথায় গেলে একটু চা নিয়ে আসুন না, আমার বন্ধু এসেছেন, ওই স্কুলেরই শিক্ষক। আপনি কি মানে অস্থির বোধ করছেন নাকি? না না, তেমন কিছু না। আচ্ছা, এই যে আমার সেই সুরবালা, উনি আমার বন্ধু, উনি স্কুলের মাস্টার মশাই। তুমি দেখো না এবার যাতে কোনো টুপি না হয়। আপনি একটু চান, আপনি আমার বাড়ি এসেছেন, আমার না আবার একটু বেরোতে হবে, আমার একটা কাজ জরুরি রয়েছে, আপনি কিছু মনে করবেন না। আপনি এখনই বেরিয়ে যাবেন? হ্যাঁ, আসলে আমার একটা কাজ রয়েছে। আপনি চান না?
আমাকে তুমি তুমি ভুলেই গেছিলে, তাই না? ভুলেই গেছিলে। তুমি এখন ওই সরকারি উকিল রামলোচনের সঙ্গে সুখে সংসার করছো। আমার কথা কেন মনে রাখবে? আমি তোমার কি তুমি আমাকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে চলে গেলে, তাই না? তবে যে তুমি আমাকে বলেছিলে শুধু শুধু তুমি আমাকে কোনোদিনও ছেড়ে যাবে না, সারা জীবন আমার পাশে থাকবে, আমার সাথে থাকবে, সে সব কি মিথ্যে ছিল শুধু? হ্যাঁ, সব মিথ্যে। আমি ভুল ভেবেছিলাম যে তুমি আমার সাথে থাকবে, তাই সব কিছু তুমি সারা জীবন আমাকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে চলে গেছো। সব মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে। রামলোচন একটা বড় মকদ্দমায় কিছুকালের জন্য বাইরে গিয়েছে। সেদিন ছিল সোমবার। আকাশের ভাগ্যদিক ভালো না দেখে সবাইকে তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে। দুর্যোগ থামার কোনো নাম নেই। কখন যে দিন গড়িয়ে যাচ্ছে, কখন যে রাত হচ্ছে
কিছুই বোঝা যাচ্ছে না। রবিচন্দ্র ঘুমানোর চেষ্টা করছে, কিন্তু ঘুমাতেও পারছে না। তাই সে সুরবালার দেওয়া ডায়েরিটা নিয়ে বসে আছে। বান এসেছে, বান! আরে সমুদ্রের জল ছুটেছে গো! হাই হাই হাই, কি হলো, কি সর্বনাশ! সব ঘরবাড়ি এবার ভেসে যাবে, পথে বসতে হবে গো। বান এসেছে? চারিদিকে এত ঝড় বৃষ্টি, বানও তো আসতে চলেছে। সুরবালা, সুরবালা যে একা বাড়িতে। না, না, আমি সুরবালাকে যেতে দেবো না। আমি এখনই যাবো, এখনই যাবো সুরবালার কাছে, এখনই যাবো।
থেকে বেরিয়ে আসে যে বান আসছে। হঠাৎ করে এই দুর্যোগের রাতে তাদের সাক্ষাৎ হয়ে গেল। চলুন দেখে নেওয়া যাক এই পরের